আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি রাগে অনুরাগে তুই আমার, পর্ব 14। লিখনীতে আসো। ইয়াসিরের বিরোধী দলের এক পার্টির ভাইকে আয়ান মেরে ফেলেছিল তাদের বস শিকদার মাহমুদ, আর তারই ছোট ভাই মাহবুবকে সেদিন রাতে আয়ানই মেরেছিল, যা মাহমুদ জেনে গেছে। নিজের ভাইয়ের করা এতদিনের সব কাজে লিপ্ত ছিল মাহবুব মাহমুদ। তবে আয়ান তার ভাইকে এভাবে ধরে ফেলবে ভাবতেও পারেনি। এত কিছুর পর যখন বুঝতে পারে নিজে এবার ধরা পড়ে গিয়েছে, শিকদার মাহমুদ ছুটে এয়ারপোর্টের দিকে আজকে দেশ ছাড়বে। গা ঢাকা দিবে, নয়তো দুই ভাইয়ের কাছে থেকে নিস্তার নেই। চলো চলো। আর হ্যাঁ, বিশাল ঠিকানা ঈশা তো দিল না। বিশালের ঠিকানা ঈশা তো দিল না। যাই হোক, তোমার ফিয়ন্সির ঠিকানা নিশ্চয়ই তোমার জানা আছে। রুমি সকালে নাস্তা করতে করতে বলে। কিসের ফিয়ন্সি? আমার কোনো ফিয়ন্সি টিয়ন্সি নেই আয়ান ভাই। আমি তো পিওর সিঙ্গেল একটা মেয়ে। আজকে এসব আমাকে বাঁচাতে ওইসব বলেছে। কি? হুম। আচ্ছা আয়ান ভাইয়া, আপনার গার্লফ্রেন্ড আছে? ঈশার বিয়েতে মজা হয়নি, আপনার বিয়েতে আমি সেই এনজয় করব। কিন্তু আয়ান বলে, এই মেয়ে চুপচাপ খাও। তোমার মতো বাজার মেয়েকে আমার বিয়েতে ইনভাইটও করব না। আপনি এত নিষ্ঠুর কেন? আমি আপনার অভিশাপ দিলাম, আপনার কপালে আমার থেকেও 3 গুণ বাচাল মেয়ে জুটবে। ফুহ ফুহ। স্টপ। কিসের বাচ্চাদের মতো করছো? আমি বিয়ে করব না বোন। তোমার অভিশাপ নিয়ে তুমিই থাকো। সে কি? আপনি সন্ন্যাসী হবেন? অ্যান বিরক্তিতে এবার দাঁড়িয়ে বলে, আমি যাচ্ছি। যদি বাসায় যাওয়ার ইচ্ছে হয় তাহলে পেছনে আসো, নয়তো থাকো। বাই। আরে দাঁড়ান আয়ান ভাইয়া, আমি যাব, আমি আসছি। জঙ্গলের সীমানা পেরিয়ে মেন রোডে দাঁড়ায় আয়ান আর রুমি। রুমি তো রীতিমতো হাঁপাচ্ছে। আয়ান রুমির দিকে এক পলক তাকিয়ে বলে, এইটুকুতেই ক্লান্ত হয়ে গেছো? আপনার অতদূর রাস্তা এটুকু মনে হলো? আসলে আয়ান ভাই, আপনি মানুষ না, ইঁদুর। কি? মাউস? চিনেন মাউস? ফালতু কথা বলবেন না একদম, নয়তো এখানে ফেলে চলে যাব। আরে যান যান, আমার কি আর লিফটের অভাব হবে? মেইন রাস্তায় এসে পড়েছি, এখন তো আপনাই রেখেই চলে যাব। দেখতে থাকুন। খানিক বাদে একটা গাড়ি আসতে দেখি রুমি হাত বাড়িয়ে ইশারা করে লিফটের জন্য। গাড়িটা থেমে গেল। একটা ট্যাটুওয়ালা বিদেশি ছেলে মাথা বের করে বলে, হেই লেডিস, এনিথিং রং? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমাকে একটু লিফট দিন প্লিজ, রাস্তা হারিয়ে ফেলেছি। ও শিওর, কাম অন। রুমি তো আয়নের দিকে দাঁত কেলিয়ে হেসে ছেলেটির গাড়িতে উঠে বসে। আয়ন রুমির দিকে তাকিয়েই ছিল, তবে কিছু বলে না, রুমিকে যেতে দেয়। একটু পর আয়নের জন্য বরাদ্দ গাড়িটা আসতেই আয়নও বেরিয়ে যায়। রুমি তো নিজের সাহসিকতায় বাহবা জানাচ্ছিল, তখনই ছেলেটি রুমির হাত ধরতে চায়। একটু পর শরীরে টাচ করতে গেলে রুমি রেগে বলে, কী সমস্যা? গাড়ি থামান। যাব না আমি। আরে ডার্লিং, যাবে না মানে কি? নিজেই তো আসলে, এবার আমার ইচ্ছা না হয় যেও। রুমি এবার ভয়ে চেঁচাতে থাকে। এক পর্যায়ে ছেলেটি গাড়ি থামায়। রুমি ছুটে বেরিয়ে যেতে নেয়, তবে ছেলেটি পড়ে হাতে ধরা পড়ে যায়। ক্লান্ত থাকায় দৌড়াতে পারেনি। রুমি কান্না শুরু করে চেঁচাতে থাকে, আর ছেলেটি টানতে টানতে রুমিকে গাড়ির দিকে নিতে থাকে। একটু পর ওদের সামনে একটি গাড়ি থামে। আয়ন গাড়ি থেকে নামে। তারপর আয়ন ছেলেটির দিকে তাকিয়ে বলে, ছেড়ে দে ভাই, প্রচণ্ড বাচাল মেয়ে, মাথা পুরো খেয়ে ফেলবে। আমি দুদিনে পাগল হয়ে গেছি। তোর ভালোর জন্যই বলছি, ছেড়ে দে। তাই নাকি ব্রো? তুমি তো বলার সুযোগ দিয়েছ, আমি তাও দিব না। এখন রাস্তা ছাড়ো। আর মাথা চুলকে বলে, ঠিক আছে তাহলে। তখন রুমি চিল্লিয়ে বলে, আয়ান ভাই, আমি সত্যি প্রমিস আর কথা বলবো না। প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। আয়ান ঘুরে বলে, প্রমিস তো? রুমি কাঁদতে কাঁদতে মাথা নাড়ায়। আয়ান আর সময় ব্যয় না করে ছেলেটির নাক বরাবর একটা ঘুষি মেরে বসে। ছেলেটি উঠে আয়ানকে মারতে যাবে, তার আগেই আয়ানের ছেলে পেলে এসে পড়ে। এবার ভয়ে ছেলেটি পালাতে যায়। আয়ান বলে, একে পালাতে দিস না, যাবজ্জীবন কারাদণ্ডের মামলায় ফেল। এরপর আয়ান রুমির হাত ধরে গাড়িতে বসিয়ে পানি দিতেই রুমি আচমকা আয়ানকে জড়িয়ে ধরে বলে, সরি ভাইয়া, আপনার কথা না শোনায় এমন হয়েছে। আয়ান হক চোখিয়ে
রুমকি থেকে দূরে সরে বলে, ইটস ওকে, পানি খেয়ে নাও। মেয়েটার এমন হাল দেখে আয়নেরও একটু খারাপ লাগে। তবে বরাবরের মতো আয়ন রুমিকে ইগনোর করে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। ইয়াসির নিজেদের দু ভাইয়ের বানানো সিক্রেট বাড়িতে বসে আছে। সামনে চেয়ারে বাঁধা শিকদার মাহমুদ। লোকটির রক্তিম চোখে ইয়াসিরের দিকে দেখছে। ইয়াসির উঠে দাঁড়ায়, বলে, জানিস তোর জন্য আমার বাসরটা কমপ্লিট হয়নি। তুই কি বুঝবি? তুই তো 3 বাচ্চার বাপ। আর আমি, হায় পোড়া কপাল আমার। এতদিনে আমার বউ প্রেগনেন্ট থাকতো। ওই শালা গরুর মতো তাকিয়ে আছিস কেন? আর কটা দিন পরে হামলা দিতি। আমার তো মন চাইছে তোকে জ্যান্ত আগুনে ফেলে মচমচ করে বেজে ফেলি। কালকে রাতে বউটা ঝগড়া করে রুম থেকে চলে গিয়েছে। সব কিছু তোর জন্য। কেন রে মানুষের সুখ সহ্য হয় না? শালা চান্দি ছোলা গন্ডার, মাথায় একটা চুলও নেই। সেই মাথা নিয়ে আমার সাথে লাগতে এসেছিস? কি সাহস! উগান্ডার মানুষ নাকি রে তুই? তুই তুই তো, হ্যাঁ তুই, একদম বেল মাথায় ডিপজল ভাই। বাঙালির বিদেন সেই মানিয়েছে রে। ওর মুখ বেঁধে একা একা বকবক করছিস কেন? আরে আয়ান সাহেব যে, আপনার জন্য তো অপেক্ষা করছি। তা আপনার রোমান্সের খাতায় কয় পৃষ্ঠা পূরণ হলো? ফালতু কথা রাখ ভাই। মনে হচ্ছে জেলখানা থেকে মুক্তি পেলাম আজ 1000 বছর পর। মেয়েটার সাথে থাকলে ভালো মানুষও পাগল হবে। তুই এমনি থাকবি, ছি। যাই হোক ভাই, এটাকে তুই যা ইচ্ছা কর। আজকে রাতে আমি হানিমুনে যাব। বউকে শপিংয়ে নিয়ে যাব। আমি আসি। আয়ান বলে, ধৈর্য তোর লিস্টে অ্যাড কর ভাই। ইয়াসির দাঁত কেলিয়ে বলে, ওসব ধৈর্য ফর্য ফল ধরলে তো মামা চাচা হওয়া লাগবে না। অবশ্য তোর মতো ধৈর্যশীল পুরুষের কপালে অধৈর্যবান নারী জুটুক, এই আমার কামনা। আসি ভাই। আর বিরক্তিতে মুখ কুঁচকে বলে, আমার বউ নিয়ে এত প্যারা নিতে হবে না। সে তো আমি আমার টাইপের। বলতে বলতে আয়নের চোখের সামনে রুমির মুখখানা ভেসে ওঠে। আয়ন বিরক্তি শ্বাস ফেলে সামনে থাকে। আজকে আর রক্ষে নেই শিকদার দাদার। ওই বেল মাথায় আয়ন ফাটাবে আজ। ঈশা বউ আমার, এত নাটক করছো কেন প্রিয়? দেখ বোন, সুধা সাপটা বলতেছি, আজকে হানিমুনে যাবো। তুই তো আমার ভালোবাসার ডাক বুঝোসই না। বুঝোসই না। ঈশা ইয়াসিরের চুল টেনে বলে, বউকে বোন বলা কোন ভালোবাসার খাতায় লেখা আছে মিস্টার অভদ্র জামাই? ইয়াসির ঈশার হাত ধরে বলে, ছাড় বোন, আর জীবনেও বোন বলবো না। এই শেষ বোন। ঈশা ইয়াসিরকে ছেড়ে বলে, তুমি শুধরাবে না? এই ভর দুপুরবেলা কে শুধরাবে বল? তবে রাতে হয়তো। ঈশা বলে, রাত দিন নাই, তুমি বের হও এখনই। ইয়াসির অবাক হয়ে বলে, কোথায় যাব? ঈশা বিশাল এক লিস্ট বের করে বলে, এখানে যা যা আছে সব নিয়ে আসেন জামাই। তারপর রাতে হানিমুনে যাচ্ছি, নয়তো ক্যান্সেল। এত বড় লিস্ট আমার 1 টাকাও নাই বোন, মানে বউ। আমি কিছু জানি না, আমার সব লাগবে। তোমার টাকা আছে নিশ্চয়ই। নয়তো নিজের দামি দামি পারফিউম, ঘড়ি, বেল্ট, জুতা এসব কিনো কীভাবে? ইয়াসির বলে, সব তোর মাথার হিস্টোরি আকারে সেট করে দেখ, সেট করা দেখ। একটা জামাই লক্ষ্য রাখবো না? ইয়াসির ভ্রু কুচকে বলে, তো মানুষের জামাই কয়টা? বউ নয়তো? খবরদার জামাই, বিয়ে তোমার করা শেষ। আরেক মায়ের নাম নিলে একদম পিষে ফেলবো। ইয়াসির ঢোক গিলে বলে, না না, এক বউ আমার যথেষ্ট। তা বউ, আমাকে একটা চুমু দেন, আমি শপিংয়ে দৌড়াই। পারবো না। আমিও যাব না। দেখো কি, যাও না, নিজে হও। ইয়াসির নিচু হতেই ইয়াসিরের গালে টুপ করে ঈশা চুমু দিয়ে বলে, যাও যাও। মাত্র একটা চুমু দিলি? ঈশা তুই এত কিপটে? যাবে নাকি? যাচ্ছি বউ, যাচ্ছি ফেরারি বউ আমার। আই লাভ ইউ বউ। এটা পর্ব 15। সন্ধ্যার দিকে ইয়াসির সহ আরও দুজন হাত ভর্তি শপিং দেখে সবাই ইয়াসির দিকে তাকিয়ে। ঈশা বসে বসে ডোরিমনে ব্যস্ত। হুট করে ইয়াসির দিকে নজর পড়তেই ঈশা জামাই বলে এক দৌড়ে ইয়াসিরকে ঝাপটে ধরে বলতে থাকে, থ্যাংক ইউ জামাই, লাভ ইউ জামাই। ইয়াসিরও বলে, হ হ, লাভ ইউ টু বউ। সবাই এক এক করে কেটে পড়ে। বাড়ির ছেলে মেয়ে সবার সাথে এত ফ্রি হওয়া রোমান্স ও লিভিং রুমে শুরু করবে কে জানে। সুহানা বেগম হাঁক ছেড়ে বলেন, হইছে থাম,
তগো এত ঢং লাগছে কে? ঈশা ঘুরে বলে, আরে বুড়ি, তোমার নাতি শপিং করে দিল, যে একটু তো আহ্লাদ করতেই হয়। ইয়াসির কিরমির করে বলে, যা বউ জুটাইয়া দিলা দাদি যান, আমার টাকা সব শেষ করার ধান্দায় থাকে সে সারাক্ষণ। ঈশা চোখ রাঙিয়ে বলে, কি? ইয়াসির এক ঢোক বলে, না না, আমার বউ তো আমার রানী, তাকে রানীর মতো তো রাখতেই হবে। সে মুচকি হেসে ইয়াসিরের গা ঘেঁষে দাঁড়িয়ে বলে, জামাই একটা পার্সোনাল কথা আছে, চলো চলো। ইয়াসির ব্রু কুচকে তাকায় ঈশার দিকে। ঈশার পাত্তা নিয়ে দিয়ে উপরে ছোটে। সোহানা বেগম ইয়াসিরকে ইশারায় বলে, যা যা। ইয়াসিরও শপিং নিয়ে ঈশার পিছু পিছু ছোটে। রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে রুমি। বাহিরে বৃষ্টি, ছাতা নেই। অনেক দিন পর বাইরে খেতে আসা, যদিও ঈশার সাথে আসা হতো এখন একাই বলা চলে। তবে অসময়ে বৃষ্টি দেখে বিরক্ত হচ্ছে রুমি। এই ভারী বৃষ্টির রিক্সা পাওয়া তো মুশকিল, তার উপর দৌড় দেওয়ারও চান্স নেই। রুমি হেলে ধুলে তাকানোর মাঝে গম্ভীর স্বর ভেসে আসে, এই মেয়ে এখানে কি করছো? রুমি ঘুরতে আয়নকে দেখে স্তব্ধ হয়ে দাঁড়ায়। বৃষ্টিতে ভিজে গায়ে সাদা শার্ট লিপটে আছে, চুলগুলো থেকে কপাল বেয়ে বৃষ্টির পানিগুলো গালে মুখে পড়ছে, কি নিদারুণ লাগছে। রুমিকে এমন আহাম্মকের মতো তাকিয়ে থাকতে দেখে আয়ন বিরক্ত হয়ে আবারও চেঁচিয়ে বলে, কানে শুনো না নাকি? রুমি থতমত খেয়ে বলে, না মানে এই তো খেতে এসেছে ভাইয়া। ভালো আছেন ভাইয়া? আয়ান বলে, হুম ভালো। রাত হচ্ছে, বাসায় কি যাবে না? রুমি আনমনে বলে, বৃষ্টি কমলে তো যাব, আর না হয় থাকবো। রুমির কথার মাঝে আয়ন রুমিকে টেনে নিজের দিকে এনে ফেলে। কিছু বোঝার আগে সামনে একটা মেয়ে আয়নকে বলে, আয়ন ভাইয়া এটা কে? আয়ন থমথম ভাবে বলে, গার্লফ্রেন্ড। আয়নের কথা শুনে রুমির হেঁচকি উঠে যায়। আয়ন তাড়াতাড়ি সামনে থেকে পানি এনে রুমিকে অনেক কেয়ার করতে শুরু করে আর বলে, আস্তে খাও, কি হয়েছে? খারাপ লাগছে তোমার? আয়নের কথায় রুমির কাশি আরও বেড়ে যায়। একটু পর রুমি ঠিক হলো। সামনে মেয়েটি বলে, বেস্ট চয়েস। আয়ন মুচকি হেসে বলে, ধন্যবাদ সিস্টার। মেয়েটি যাওয়া মাত্র আয়ন রুমিকে ছেড়ে বলে, সরি। রুমি রেগে আয়নের দিকে এগিয়ে যায়। তারপর মুখের উপর আয়ন সেদিন রুমিকে যেভাবে বলেছিল, রুমিও বলে, নেক্সট টাইম এসবের জন্য লোক রাখবেন, যাকে তাকে এসবে জড়াবেন না। এ বলে নিজের চুল উড়িয়ে যেতে নেয়। আর রুমি চুলে বাড়ি খেয়ে আয়ন বিরক্তিতে রুমির পানে তাকিয়ে বলে, স্টুপিড গার্ল। ইয়াসের রুমে আসা মাত্রই ঈশা বলে, ভাইয়া শোনো। কিসের ভাইয়া? ভাইয়া করছিস? আচ্ছা জামাই শোনো। বলো বউ। বলছিলাম যে, কি বলছিলে? বলছিলাম আয়ন ভাইয়া সহ হানিমুনে যাব। কি? তোর মাথা খারাপ? হানিমুনে মানে জামাই বউ, বউর ভাই আসলো কোথা থেকে? আরে কুল জামাই, আমি বলতে চাইছি আমি, তুমি, আয়ন ভাইয়া আর রুমি। ইয়াসির ব্রু কুচকে বলে, পাগল, ওরা কেন যাবে? ঈশা বলে, কট মেরে দাও না জামাই, তুমিও তুমিই পারবে। না না, তোর ভাই সুবিধার লোক না। আরে আমি আছি তো। তার মানে আজকে হানিমুন ক্যান্সেল? ঈশা মাথা নাড়ায়। ইয়াসির রেগে বেলকনির দিকে ছোটে। ঈশা উকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করে কি হয়েছে ইয়াসিরের। হঠাৎ ঈশা দেখতে পায় ইয়াসির সিগারেট জ্বালিয়ে ধোঁয়া উড়াচ্ছে। ঈশা চট জলদি ইয়াসিরের সামনে দাঁড়িয়ে বলে, এসব কি? কতবার বলেছি না ছাইপাশ খাবে না, ফেলো বলছি। ঈশা যা, ভালো লাগছে না আগের মতো কিছু। আরেক কিছু বলার আগে ঈশা বেরিয়ে যায়। ইয়াসির ঈশার যাওয়ার পানে তাকিয়ে ফের সিগারেট টান মেরে ধোঁয়া ছাড়তে থাকে। তখনই ঈশা একটা ছোট্ট টুল জাতীয় কিছু নিয়ে আসে আর ইয়াসিরের বরাবর রেখে ইয়াসিরের সামনে দাঁড়ায়। তারপর কোমরে হাত রেখে পারফিউম ইয়াসিরের দিকে ছড়িয়ে দিয়ে বলে, পারফেক্ট। ইয়াসির বিরক্ত হয়ে ঈশাকে দেখছে। ঈশা এরপর কিছু না ভেবে ইয়াসিরের গলা টেনে নিজের দিকে এনে বলে, জামাই, তোমাকে যদি একটা কিস করি কিছু হবে? ইয়াসির আর কিছু বলার আগে ঈশা ইয়াসিরের ঠোঁটে আলতো চুমুন দিয়ে নেমে নিচে নেমে বলে, আমার না হৃৎপিণ্ড বের হবে জামাই, আমি আর পারবো না। এই বলে ঈশা যেতে নিলে ইয়াসির ঈশার হাত ধরে বলে, তা তো হচ্ছে না বউ, নিজের স্বার্থ হাসিলে
আমাকে পাগল বানালে, এবার পাগল সামলাও। ঈশা ঢোক গিলে বলে, মানে? ইয়াসির একটানে ঈশাকে নিজের কাছে এনে ঠোঁট ডোবায় ঈশার ঠোঁটে। ঈশা হাত দিয়ে ইয়াসিরকে ঠেলতে লাগে। খানিক বাদে ঈশাও থেমে যায়। ইয়াসির ঈশাকে ছেড়ে বলে, বউ। ঈশা, বউ? আমার আজকে আপন করে নেই না একটু? বেশি না, সেফ একটু প্লিজ ঈশা, বউ। আজকে আমার হবে? ঈশার নিচের দিকে তাকিয়ে হাঁসফাঁস করতে কি বলবে? বাধা দেবে? তা কি করবে? সেখানে সে নিজেই অনেক আগে থেকে ভালোবাসে সামনের মানুষটাকে। তারপরও কেমন নিজেকে গুটিয়ে নিতে মন চাইছে। মনে হচ্ছে আর কিছুটা দিন যাক। কিন্তু কি করবে এখন? না করার অপশন যে নেই। ঈশা ভাবনার মাঝে ইয়াসির ঈশাকে ছেড়ে সামনে যেতে যেতে বলে, গোমা বোন, রোমান্সের উপযুক্ত হোস নাই বুঝছি। আমিও ঘুমাবো। একটু জড়ায় ধরবারও দেশ না। তাই হব। জড়ায় ধরবার দেশে একটু। তাই হইব আপাতত। বউ তো একদিন না একদিন পুরাই আমারই হবে। আর বলে রাখি, বি রেডি ঈশা, বউজান। আই এম লিভিং নাও। নো টার্নিং ব্যাক লেটার।